সংস্কৃতি জগতে যে মানুষজন এসেছেন, কেউ মঞ্চে রয়েছেন, কেউ সামনে রয়েছেন, সবাইকে নমস্কার, বড়দের প্রণাম জানাই এবং আমাদের যারা মিডিয়া বন্ধুরা এসেছে। ক্রমাগত একটা ঘটনা মিডিয়ার মাধ্যম দিয়ে মানুষ দেখতে পাচ্ছেন বা কেউ সামনাসামনি দেখছেন, যেটা পুঞ্জীবিত ক্ষোভ, একটা যন্ত্রণা, তা নিজের ভাষায় হাত পা ছুঁড়ছে, বেরিয়ে আসতে চাইছে একটা অন্ধকার থেকে, এবং তারা প্রত্যাশা রেখেছে নতুন সরকারের কাছে। তাই নতুন সরকারের যে কোনো প্রতিনিধি, সে আমি হই বা অন্য যে কোনো কেউ হন, তাদের কাছে এই গুণীজনেরা, এই শিল্প মাধ্যমে বিভিন্ন আঙ্গিকের সঙ্গে জড়িয়ে থাকা মানুষেরা তার এই যন্ত্রণার কথাগুলো বলছে। দেখুন, খুব সাধারণ কারণে, স্বাভাবিকভাবেই শুধুমাত্র সিনেমা, টেলিভিশন এটাকেই না কেউ কেউ শিল্প বলে থেমে যেতে চান। আমি তাদের করজোড়ে অনুরোধ করব, এটা থেকে বেরিয়ে এসে আরো একটু বড় করে ভাবতে হবে, তবেই আপনাদের ভাবনাটা সঠিক সম্মানটা পাবে। অবশ্যই সিনেমা, টেলিভিশন, ওয়েব এগুলো একটা গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু তার সঙ্গে সঙ্গেও সমান শক্তিশালী থিয়েটার, যাত্রা, চারুকলা, এই যারা বাচিক শিল্পী এসেছেন, যারা কবি এসেছেন, লেখক এসেছেন, সাহিত্যিক এসেছেন, প্রকাশক এসেছেন, চিত্রকর রয়েছে, এমন আমি যদি এখানে আমাদের যারা মৃৎশিল্পী রয়েছে, যারা টেরাকোটার কাজ করে, যারা সোলার কাজ করে, সেই সমস্ত শিল্পী, তাদের মধ্যে হয়তো কেউ কেউ থাকতে পারেন। প্রত্যেককে ধন্যবাদ এবং নমস্কার জানাচ্ছি। নিশ্চয়ই নৃত্যশিল্পী যারা রয়েছেন তারা রয়েছেন, আরো যতগুলো রয়েছে, পটচিত্র যারা করেন, মেদিনীপুরের একটা বড় জায়গায় তাদের বাস। এই শিল্প মাধ্যমগুলির কাছে আরো আমাদের লোকশিল্পের কি না কি রয়েছে, ছৌ শিল্প, মুখোশ গ্রাম, বিভিন্ন মণিমুক্ত রয়েছে। আমাদের হয়তো কিছু কিছু দিক, কিছু কিছু কারণে হয়তো একটু ক্যামেরা ঘনিষ্ঠ হয়ে ওঠে, মিডিয়া ঘনিষ্ঠ হওয়ার অবকাশ পায়, কিন্তু এই বাকি না দেখা জায়গাগুলোতেই অত্যাচারটা বেশি হয়, কারণ এগুলো মিডিয়ার কাছে খুব একটা ধরা পড়ে না। আমি আমার মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব যে ফিল্ম, টেলিভিশন, ওয়েব এগুলোর বাইরে যে শিল্প সংস্কৃতির বাকি যে বড় জগৎটা রয়েছে, যেখানে আপনাদের সচরাচর খুব নিয়মিত গতিবিধি দেখতে পাওয়া যায় না, এটা জানবার কারণে ঠিক যে দিকে জেনারেলি খবর করার প্রতি খুব একটা পথ দেখতে পাওয়া যায় না, কারণ মানুষ এগুলো খুব একটা হয়তো শুনতে চান না বলে অনেকের ধারণা, এমনটা তা নয়। আমি এর আগের দিনই বিধানসভায় একটা তথ্য দিয়েছি। আমরা সবাই জানি সংস্কার, সংস্কৃতি, আমার মাটি, আমার দেশ, তার পরম্পরা, এটা নিয়ে আলোচনা হচ্ছে খুব স্বাভাবিক কারণে। যাদের স্মৃতি খুব দুর্বল নয়, আমরা জানতেই পারি, বলতেই পারি যে আমরা যখন ছোটবেলায় বাড়ির বাইরে বেরোতাম, তখন খোল করতাল নিয়ে কিন্তু কীর্তনের দল আসতো আমাদের বাড়ি, এবং আমরা, আমাদের মায়েরা, তারা আশীর্বাদ দিতেন এবং একটু চাল, একটু আলু তুলে দিতেন। তারা কোথায় গেল সেই শিল্পী? একবার ভেবে দেখেছি? খুব সুচারুভাবে, পরিকল্পিতভাবে তাদের বিদায় দিয়ে দেওয়া হয়েছে। অথচ আমি একটা তথ্য তুলেছি, যে তথ্যতে বলেছি যে প্রায়, আমার চেনা, আমার জানা, আমি সেই সংস্থাগুলোকে চিনি, জানি। আমি দীপ্তিমান, আমরা বাকি আমাদের কালচারাল সেলের বহু লোকজন রয়েছেন, বন্ধুরা রয়েছেন,
বন্ধু কবি বিনায়ক ভাই তিনিও জানেন যে বহু কীর্তন শিল্পী আছে, বাউল শিল্পী আছে, লক্ষ লক্ষ। এই মাটি কাউকে এগুলো শিখিয়ে দেয় না, নিজে নিজেই লালিত হয়। হ্যাঁ, কিছু শক্তি, কিছু শাসন ক্ষমতা, তারা এসে এগুলোকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে, বলেছে আমাদের দেশে নয়, ও তাদের দেশে, বিভিন্ন রকম বিচিত্র। তারা কোট পরা টিচারদের বাণী শুনে এবং শিখে ধুতি পরে বিক্রি করে দিয়েছেন পশ্চিমবঙ্গে 34 বছর ধরে। আর আমরা মনে করেছি সেটাই সত্যি। আমরা ঠকেছি কম বেশি, আপনি আমি, আমাদের মধ্যে কম লোক নেই। সুললিত ভাবে যদি মিথ্যে বলা যায় তাহলে সেটা বিশ্বাস করবার ক্ষেত্রে বড় পুষ্টিকর হয়ে ওঠে। আমরা ঠকেছি, মানুষ ঠকেছে। তারপরে রাস্তায় পরিষ্কার আমরা অন্য একটা দিকতে চেয়েছি, পশ্চিমবঙ্গের মানুষ চেয়েছে। যারা এই সমস্ত কথাগুলো আগে বলতেন তারা কোনোদিন থিয়েটারকে শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগান্ডার কাজে ব্যবহার করা ছাড়া আর অন্য কাজে ব্যবহার করবার জন্য মজবুত করতে চাননি, এটা মাথায় রেখে দিতে হবে। আর সেই শৃঙ্খল থেকে যখনই থিয়েটার বেরিয়ে আসছে তখন তারা গেল গেল রথ তুলেছে। তাদের মধ্যে বহু মানুষ ছিলেন যারা গ্র্যান্ট নিয়েছেন, অবশ্যই গ্র্যান্ট পাবেন। কেন পাবেন? সরকার যখন নিয়ম তৈরি করেছে, দলমত নির্বিশেষে বিভিন্ন শিল্পীরা, গোষ্ঠীরা তারা সেই গ্রান্ট পাবেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তাদের মধ্যে বহু মানুষ ছিলেন যারা ভুয়ো গ্রান্ট নিতেন। এমনকি তাদের বাড়ির আত্মীয় স্বজন, পরিচারিকা যিনি গাছে জল দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এগুলো, কিন্তু যেগুলো কোনো সাংস্কৃতিক সচরাচর সোজা কাজের সঙ্গে যোগাযোগ রাখে না, সেই কাজে তারা লিপ্ত ছিলেন, কিন্তু তাদেরও গ্রান্ট পাইয়ে দেওয়া হতো। এই যে ছোট ছোট প্রান্তিক যে থিয়েটার দলগুলো, যেগুলো জেলা থেকে বহু কষ্ট করে, তারা সেই গ্রান্টের কাছাকাছি পৌঁছতে পারতেন না। তারা খবর রাখতেন, তারা যন্ত্রণায় ছটফট করতেন। অভিযোগ জমা পড়েছিল। দুর্ভাগ্যজনক ভাবে বিগত রাজ্য সরকার তার যারা ঘনিষ্ঠ হতেন, তাদের অন্যায় দেখে যারা কোনো কথা বলতেন না, তাদেরকেই শিল্পী বলে তকমা দিয়ে দেওয়া হয়েছে। যারা অন্যায়কে দেখে চুপ করে থাকতেন বা অন্যায় দেখে আমার কি অন্যের কপাল পড়ছে, আমি তো বেঁচে যাচ্ছি, শুধু ডাল ভাত হচ্ছে না, ডাল ভাতের সঙ্গে যদি বিরিয়ানিটাও হয়ে যায় আরেকটু বেশি চুপ থাকে। আর যদি পাবলিক মিটিং এ এদেরকে অ্যাভয়েড করতেই হয়, নাহলে প্রতিবেশী খুব খারাপ বলবে, তখন বলে দেবো শরীর খারাপ হচ্ছে, কিন্তু আমরা আপনার সঙ্গে আছি, আমরা এদের চিনি, জানি। আপনাদের সবাইকে ক্ষতবিক্ষত, রক্তাক্ত করেছে। আমাদের এখানে আমরা যারা বসে রয়েছি তারা বিভিন্ন ভাবে ক্ষতবিক্ষত এবং রক্তাক্ত। Now the fact is the biggest question যে who is eligible, যোগ্য কে? আর সেই যোগ্যতা নিরূপণ করছে তারা। এইখান থেকেই যন্ত্রণা তৈরি, এইখান থেকেই বারবার আমি অন্তত এই প্রেস ক্লাবে আরো বেশ কিছু মানুষের সঙ্গে মিট করবার, আরো কিছু শিল্পীদের সঙ্গে কথা বলবার আমার সৌভাগ্য হয়েছে। আজ বাংলার মন এবং তার সঙ্গে বাকি আর অন্যান্যরাও এসেছে, আপনারা এসেছেন, আমরা আলোচনাটায় সমৃদ্ধ হয়েছে। ইভেন এখানে যারা মিডিয়ার বন্ধুরা রয়েছে তাদের মধ্যেও তারাও কিন্তু বিলক্ষণ জানতেন, তাদের নিরপেক্ষতা নিতে হয় কোট আনকোট। তারাও জানতেন কিন্তু যে কারা কারা লুট করছে, এমনটা নয় যে তারা জানতেন না, তারা যে প্রথম শুনছেন এমনটা নয়। কারণ তাদেরকেও সত্য খবর পরিবেশন করতে গিয়ে তাদের বহু কর্মীকে জেলে পুরে দিতে হয়েছে, তারা দেখেছেন। এই প্রেস ক্লাবে আপনারা বিক্ষোভ দেখেছেন কখনো তাদের, যে আমাদের সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে না? আমি তো দেখতে পাইনি, বোধ করি আমার চোখ খারাপ হতে পারে। তাই কাজ কম বেশি সর্বত্র আছে, রাগ করবার কোনো কারণ নেই। ভয় আছে, প্রাপ্তি যোগ আছে। আমরা এটা পরিচ্ছন্ন একটা জায়গা চাইছি। দেখুন, শুনে খারাপ বা ভালো লাগতে পারে, কাজ পাওয়ার ক্ষেত্রে যোগ্যতা একটা বালাই। আমি যদি এর আগের সরকার যেভাবে ভুয়োদেরকে বা শুধুমাত্র রাজনৈতিক ভাবে তাদের যারা সমর্থন করতেন বা তাদের অন্যায়গুলোকে দেখে যারা চুপ করে থাকতেন, তাদেরকেই শিল্পী তকমা দিয়েছিলেন,
এইটা একটা নিদর্শন আমরা দেখে থাকলাম। কিন্তু তারপর এমন ঘটনা ঘটেছে আমি দেখেছি, যেখানে রুদ্রনীল ঘোষ হোক বা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায় হোক বা বাকি আরো যারা রয়েছেন তারা হোক না কেন, তপনদা হোক, দীপ্তিমান বাবু হোক, এখানে বিজয় বাবু হোক, প্রবীর বাবু হোক, যাই হোক আরো যারা রয়েছে, দুটো জিনিস একটু মাথায় রেখে দেওয়ার পর আমাদের কোথাও নিজেদের আয়নার মুখোমুখি দাঁড়াবারও দরকার আছে। যে ঘোলা জলে বেশ কিছু লোকজন মাছ ধরেছে, কিন্তু এই সময়তে আবার কিছু ঘোলা জল নিজেদের যোগ্য বলে ঢুকে পড়ছে না। We have to ask this in front of the mirror. আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের এই প্রশ্ন করা উচিত। কাজ দু ধরনের মানুষ পান না। এক, প্রফেশনাল ফিল্ডে শুধু কাজ জানলেই হয় না, শুনতে তিক্ত মনে হয়, কিন্তু এটা চরম নিম পাতার মতো বাস্তব। শুধু কাজ জানলে হয় না, কাজকে নিয়ে সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছতেও হয় প্রফেশনাল ফিল্ডে। আমার ব্যাগে আলু নেই, আমি দামি একটা ব্যাগ নিয়ে রোজ পৌঁছচ্ছি, আমি বেচবো কি? তখন যদি কেউ আমায় বলেন যে আমায় কাজ দেওয়া হতো না, তাহলে তো গুলিয়ে যাওয়া হবে। আবার আমার কাছে দারুণ আলু রয়েছে, কিন্তু ব্যাগটা নেই যেটা নিয়ে আমি পৌঁছবো। এটাই লড়াই, এটাই আর একটা যুদ্ধ। এখানে প্রফেশনাল ফিল্ডে যারা যারাই রয়েছে তাদের প্রত্যেককে এই যুদ্ধ জয় করতে হয়। সারা পৃথিবীর এটা নিয়ম। তার উপরে যারা যোগ্য হলেন, কাজ রয়েছে 100টা, যোগ্য হয়েছেন 500, তখনও কিন্তু লড়াই চলবে। সেই কাজ কিন্তু সেইভাবে কেউ আপনাকে দিয়ে দিতে পারবে না। আর এটা জেনেই কিন্তু চাকরি না করে এই প্রফেশন গুলোতে আসা, বা প্রফেশন না বলে এই ভালোবাসার কাজগুলোতে আসা বললে অনেক সম্মানজনক উক্তি করা হয়। প্রফেশনাল অ্যাক্টর বা বিভিন্ন কিছু বলা হয়, আমি জানি না, যেখানে রেমুনারেশন মাইনের মতো নয়, যেখানে আজ 10 টাকা, কাল অনুরোধে বিনা পয়সা বা তার পরের দিন 1 টাকা নিয়ে আমরা কাজ করি, সেখানে এই প্রফেশনাল পদ্ধতিটা প্রফেশনাল হতে পারে, কিন্তু সেখানে রেমুনারেশন ঠিক ওই নীতিতে মেপে আমরা কতটা প্রফেশনাল আদৌ হয়ে উঠতে পারি তফাৎ আছে। আমি একটা উদাহরণ দিতে বাধ্য হচ্ছি যে সুতরাং যোগ্যতার বিষয়টা কিন্তু একটু নিজেদেরও মাপতে হবে। আমি আমার যোগ্যতার দুর্বলতার জন্য কাজ পাইনি বলে আরেকজন যোগ্য যিনি স্পষ্ট কথা বলে কাজ পাননি, তার পাশে গিয়ে দাঁড়িয়ে আমি বলবো না আমারও কাজ দেওয়া হয়নি। নো সরি, এরকম ইতিউতি কয়েকজনকে দেখাও যাচ্ছে। আমি তাদের বলবো যে আপনি আপনার মেধাকে বাড়ান, আর যারা সত্যিকারের যোগ্য রয়েছেন তাদেরকে বলবো একটু আর অপেক্ষা করুন। যেটা একটু আগে দীপ্তিমান বাবু বললেন, ঝড় হয়েছে, রাস্তায় গাছ পড়েছে, জানি প্রত্যাশা অনেক, এতগুলো বছর ধরে জমে থাকা প্রত্যাশা, কিন্তু একটু পরিচ্ছন্ন করবার একটু সুযোগ তো দেবেন, সময় তো দেবেন। শিল্প সংস্কৃতি জগৎ প্রায় 40টা কমিটি নিয়ে চলে পশ্চিমবঙ্গ সরকার, সবকটি ক্ষেত্রে। আবার বলছি, অনেকে শুধুমাত্র ফিল্মকে বা টেলিভিশনকে বা ওয়েব সিরিজকে শিল্প বলে বাকিগুলোকে ভুলে যাচ্ছেন। আমার মিডিয়ার বন্ধুদের কাছে হাত জড়ো করে অনুরোধ, এটাকে ঠিক করে নিলে ভালো। বিভিন্ন রকম দল, গোষ্ঠী, ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়ার নামে অর্ধেক শিল্পী এবং অর্ধেক দলীয় মানুষ, রাজনৈতিক মানুষকে সেই অনুদানগুলো পাইয়ে দেওয়া হয়েছে। ঠিক যেমন আবাস যোজনায় যাদের বাড়ি চাপা পড়ে গেছে তারা বাড়ি পাননি, আর যাদের 3 তলা 4 তলা করে বাড়ি ছিল আপনারা দেখেছেন তারা বাড়ির পর বাড়ি পেয়ে গেছে। এইটা সংস্কৃতি জগতে এই অনুদানের জায়গায় ঘটানো হয়েছে সুচারুভাবে। ক্লিন করতে হবে, সেই ক্লিন করার কাজ চলছে। যন্ত্রণা রয়েছে, যত দ্রুত এটা হয় আমরা
চোখের সামনে এগুলা দেখতে পাচ্ছি না বলে চাইছি, জানি যন্ত্রণা আছে। নতুন যে সরকার আপনারা নিয়ে এসেছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি অত্যন্ত সজাগ দৃষ্টি রেখে দিয়েছেন এই বিষয়ে। আমাদের সম্মানীয় প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া এবং তথ্য সংস্কৃতি দপ্তরে যে আধিকারিকেরা রয়েছে তারা প্রত্যেক মুহূর্তে এই বিষয়গুলোকে নিয়েই ভাবছেন। এই মুহূর্তে এই ছাড়াই বাছাইয়ের একটা পর্ব চলছে, যেটা হয়তো বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদের জন্যই যা বাঞ্ছনীয়, সেই জন্য সামান্য একটু সময় লাগছে। এটা অনেকটাই অন্নপূর্ণা ভান্ডারের এতগুলো কাগজ কেন? আরে আপনারই টাকা, যাতে আপনার থেকে ঠকিয়ে কোনো গুপ্তারিওয়ালা পুরুষ এই অন্নপূর্ণা ভান্ডার না নিয়ে চলে যেতে পারে, বা আপনার টাকা যাতে অন্য কোনো ভাবে অন্য খাতে কেউ না নিয়ে নেয়, তার জন্য একটা বাড়িতে দুটো তালা মারবার মতো করে বন্দোবস্ত হচ্ছে। কারণ আপনার তো এখানে চোর রয়েছে, বিভিন্ন চেহারায় তারা ঘুরে বেড়ায়। কেউ গোপদারি কামিয়েছে, এখন আমরা দেখেও হাত করে চিনতে পারছি না। আরে তুই, অনেকক্ষণ পর মনে হচ্ছে। তাই সময় লাগবে এমন ভাববার কারণে 15 বছর ধরে যে চৌর্যবৃত্তিকে শিল্পের জায়গায় তারা নিয়ে গেছে, তারা তো কম গুণী নয়, তাই না? এটা তো মাথায় রাখতে হবে যে প্রথমে পুলিশের চাকরি পৃথিবীতে ছিল না। আগে চোর, তাকে দমন করবার জন্য পুলিশের যাবতীয় ডিপার্টমেন্ট তৈরি হয়েছে। তো ফলত সুচারুভাবে যাতে বাকি শিল্পীরা, যোগ্য শিল্পীরা, তারা যাতে ডিপ্রাইভ না হন, সেটা সরকারি প্রোগ্রাম হোক বা বেসরকারি। বেসরকারি মানে কোথায়? গ্রামে গ্রামে, মফস্বলে, শহরের বিভিন্ন জায়গাতে প্রাইভেট অনুষ্ঠান হয়। সেক্ষেত্রে কোন দল, কোন গোষ্ঠী, কোন শিল্পী যাবে, সেই বিষয়তেও কিন্তু একটা ব্যবসা ফাঁদা হয়েছিল, তা আপনারা বিলক্ষণ জানেন। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী, তার নামে ভুরি ভুরি অভিযোগ জমা পড়েছে। এই কাটমানির মানুষ দিচ্ছেন, আমরা জানতে পারছি। এবং যিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন, তিনি এতটাই হাম্বা রাম্বা, এপাং ওপাং কবিতা লিখতে গিয়ে নিজেই ঝপাং। তো ফলত তিনি সেদিকে তাকাবার অবকাশ পাননি হয়তো। তো এই ক্লিন করার একটা চেষ্টা হচ্ছে। আপনারা, আমি মাধ্যম মাত্র, নির্ণয় ক্ষমতার করবার ক্ষমতা আমার নেই, কিন্তু আমি ওয়াকিবহাল। লোকশিল্প থেকে শুরু করে সিনেমা শিল্প যতদূর অব্দি গেছে, যতগুলি ক্ষেত্র রয়েছে, সেখানে প্রত্যেকটি মানুষ, লেখালেখির জগৎ থেকে শুরু করে, নৃত্য থেকে শুরু করে, সঙ্গীত থেকে শুরু করে, যতগুলো এরিয়া রয়েছে লোকশিল্পের, অধিকাংশ মানুষের সঙ্গে আমার যারা গুণী মানুষ, হ্যাঁ হতে পারেন বহু গুণী, কিন্তু বড় পরিচিতি পান না অনেক সময়। খ্যাত হয়ে ওঠা আর গুণ, এই দুটোর মধ্যে কখনো সম্পর্ক থাকে, আবার কখনো সম্পর্ক অস্পষ্টও থাকে। অনেকে দুঃখ হয় এটাকে নিয়ে, আর কিছু করার নেই। হয়তো সামনে এমন একটা সময় বা দিনে আসবে যখন এগুলো কেটে যাবে, তবে জানি না, এক্ষুনি বলতে পারছি না গণৎকারের মতো। এই ক্ষেত্রে এই বাধাটাকে কাটাবার একটা প্রক্রিয়া করা হবে। এই প্রক্রিয়া শুধুমাত্র 15 বছরের নয়, এই 15 বছরের সঙ্গে সঙ্গে তার আগে 34 বছরকে যোগ করুন, প্রায় 50 বছরের সুললিত পাইয়ে দেওয়ার একটা প্রক্রিয়ার প্রাসাদ তৈরি হয়েছে, যেখান থেকে আপনারা মুক্ত হতে চাইছেন। প্রত্যেক শিল্পী তারা মুক্ত হতে চাইছে বিভিন্ন জগতে। সেই প্রক্রিয়ার একটুখানি সময় তো লাগবে। বড় বড় গাছ রাস্তার উপরে পড়েছে, না হাত দিয়ে টেনে সরানো যাবে না, বড় বড় কাঠের লাগবে, মেশিনস লাগবে, সেইগুলো চলছে এবং সেটা করতে বদ্ধপরিকর বর্তমান সরকার। আপনারা আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা আবেদন থাকে, সেগুলি দীপ্তিমান বাবুদের কাছে পৌঁছে দিন। এই যে বইমেলা নিয়ে কথা হচ্ছে, বইমেলার একটা অদ্ভুত জায়গা, আপনি জানেনই না। এমন এমন কিছু লেখিকা এপাং ওপাং লিখে গেছেন, আমি দেখিনি কোনো ভদ্রলোকের বাড়িতে সামনে সেই বইটি রাখা রয়েছে, কিন্তু সেটা না,
সব থেকে বেশি বিক্রি হয়েছে, কারা কিনেছে আপনি এখন কাউকে জিজ্ঞেস করুন, বলবেন না এই সমস্ত অসভ্য জিনিস আমরা কিনি। কিন্তু রয়্যালটি এসছে কোটি কোটি। এই কোটি শিল্পী কারা, কিভাবে বেস্ট সেলার হয়ে ওঠে একটা সিস্টেম, তা আমরা অনেকেই জানি। তো যাই হোক, একটু অভিযোগগুলো জমা দেবেন, সেই লিখিত ভাবে একটু সই করে জমা দেবেন। আমার কাজ সঠিক জায়গায় সেটাকে পৌঁছে দেওয়া, অন্ধকার দূর করবার যে চেষ্টা আপনারা প্রতিনিয়ত করে যাচ্ছেন, আমরা সবাই যেটার সঙ্গে রয়েছি। আমি ধন্যবাদ জানাবো আজকের দিনের আমাদের মিডিয়ার বন্ধুদের, তারা নিজেরাও অনেকটা বন্ধনহীন, যন্ত্রণাহীন হয়ে স্বাভাবিকভাবে কাজ করবার জন্য আপনাদের পাশে এসে উপস্থিত হয়েছে। আশা করা যায় খুব দ্রুত, আবার বলছি, বড় বড় গাছ পড়েছে, কাটতে একটু সময় লাগছে, দয়া করে অস্থির হবেন না। আপনাদের জন্য যাতে সম্পূর্ণ সুস্থভাবে শান্তিতে আপনারা চলাফেরা করতে পারেন, রাস্তাঘাট পরিষ্কার হচ্ছে। এবং এই 40টি যে গুরুত্বপূর্ণ কমিটি আপনারা যেগুলোকে নিয়ে আলোকপাত করছিলেন, ঠিক একদম সেই কমিটিগুলো রিজলভ করে বিভিন্ন আলোচনার ভিত্তিতে নানান মানুষের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন, যারা রয়েছে সেখান থেকে কিন্তু এই বিষয়গুলি তৈরি হচ্ছে। এইটুকু জানাতে পারি। লিখিত দেবেন, আমি সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব, কারণ আমি ধরে রেখে দিন বার্তা পাবো।